Dear viewers, Assalamu alaikum. Once again, I'm Iqbal Hassan Shobuz with you all. So, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স. This is very much important for students of all actually. So, আমরা বেশি কথা না বাড়িয়ে মূল টপিকের দিকে এগিয়ে যাই. চেঞ্জিং সেন্টেন্স. First of all, we should know what is changing sentence. Here we will get the meaning is same but the structure is different from each other. Like এখানে অর্থের কোনো পরিবর্তন নাই কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন আছে, এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স. চলো আমরা দেখি একটা সহজ সেন্টেন্স দিয়ে দেখি যে হি ইজ আ গুড বয়, সে হয় একটি ভালো ছেলে. তাহলে দেখো এই বাক্যটায় এটা একটা হাবোধক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্য, যেখানে আমাদের নেগেটিভ করতে হলে এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে সাবজেক্ট বসে যাবে, ইজ বসে গেল, যে বাক্যে নট থাকবে না. অর্থাৎ এই বাক্যে তো অটোমেটিক অ্যাফার্মেটিভ একটা বাক্য, তাহলে নট তো থাকবেই না. তাহলে নট না থাকলে আমরা কি করব, দুটা জিনিস চেঞ্জ করবো. নেগেটিভের জন্য দুটা জিনিস চেঞ্জ করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, কারণ এখানে অর্থের কোনো পরিবর্তন নাই. তাহলে ইজ নট আ গুড, গুডের বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিমাস ওয়ার্ড হচ্ছে যে ব্যাড বয়. তাহলে বোঝা গেল সুপ্রিয় শিক্ষার্থী যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, এবং এখানে বলছে যে সে একটা খারাপ ছেলে নয়. অর্থাৎ সে একটা খারাপ ছেলে নয় মানে কি, সে একটা ভালো ছেলে. তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে দুইটা জিনিস চেঞ্জ করতে হবে. একটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের সাথে আমাদের নট যুক্ত করতে হবে, এবং অন্যদিকে মূল যে অ্যাডজেক্টিভটা, মূল যে ফর্ম, যে শব্দটা, এর অ্যান্টোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে হবে. গুড থাকলে কি করতে হবে, ব্যাড করতে হবে. আচ্ছা, অন্যদিকে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ শিখবো. যেমন একইভাবে আমি বললাম যে হি ইজ নট আ গুড স্টুডেন্ট, সে একটা ভালো ছাত্র নয়, ভালো ছাত্র নয়. তাহলে সে একটা অবশ্যই খারাপ ছাত্র. তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হি ইজ নট আছে, নট উঠে গেল, এরপরে আর্টিকেল বসে যাওয়ার পরে মূল শব্দটা অর্থাৎ অ্যাডজেক্টিভের ঠিক বিপরীতার্থক শব্দ ব্যবহার হবে. তাহলে কি হবে, এটা ব্যাড স্টুডেন্ট. তাহলে there is a interchange between the sentences. তাহলে দেখো যে সে একটা ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র নয়, তাহলে কি, সে একটা খারাপ ছাত্র. তাহলে এখানে অর্থের কোনো পরিবর্তন নাই, কিন্তু স্ট্রাকচার এর পরিবর্তন, যেখানে নট থাকলে নট হবে না, এবং নট না থাকলে নট হবে, এবং মূল শব্দের ঠিক বিপরীতার্থক শব্দ হবে. এটাকেই বলা হয় চেঞ্জিং সেন্টেন্স. তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফাংশন there are 5 kinds of sentences. আমরা ফার্স্ট অফ অল আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর কাজ করতেছি আজকে. সো আমরা দেখি, আমরা জাস্ট এখন আমরা বেসিকটা শিখলাম যে আসলে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করা যায়, এবং নেগেটিভ থেকে কিভাবে আবার অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ করা হয়. এটাই আসলে চেঞ্জিং সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য. সো চলো আমরা টু দ্য পয়েন্টে বিষয়গুলোকে লক্ষ্য করি. বেশ কিছু নিয়মের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখবো. সো ফার্স্ট অফ অল, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, এবং যদি ব্যক্তিকে রেফার করে, সরি এক্সকিউজ মি, এবং যদি ব্যক্তি এবং স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে রেফার করে, তাহলে বেসিক্যালি অনলি এবং অ্যালোনের পরিবর্তে সেন্টেন্সের শুরুতেই কি বসে, নান ভার্ব বসে. তাহলে আমরা দেখি যে এখানে একটা সেন্টেন্সের মাধ্যমে যে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র বা কেবলমাত্র সে এই কাজটি করতে পারে. তাহলে সে ছাড়া আর কেউ করতে পারে না. তাহলে অনলি বা অ্যালোন, অর্থাৎ অনলি এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তিকে কিভাবে বুঝতে পারবো আমরা, অনলি এবং অ্যালোনের ঠিক পরের শব্দ দেখে আমরা ব্যক্তি বা বস্তু বা সংখ্যা, পরিমাণ, বয়সকে
আমরা বুঝতে পারবো যে আসলে কাকে রেফার করছে। এখানে অনলি এর পরের শব্দটা কি, হি, একজন ব্যক্তি, তাহলে আমরা বুঝে গেলাম এখানে ব্যক্তিকে বলা হয়েছে। তাহলে আমরা কি ব্যবহার করব, নান বাট অনলি উঠে গেল অনলি এর স্থানে, এবং শুরুতেই বিশেষ করে অনলি যদি পরবর্তীতে থাকতো বা অ্যালোন পরবর্তীতে থাকলেও আমাদের শুরুতেই ব্যক্তির ক্ষেত্রে নান বাটটা প্রথমে বসবে। তাহলে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে সে ছাড়া কেউ কাজটি করতে পারে না, অর্থাৎ কেবলমাত্র সেই কাজটি করতে পারে। তাহলে এখানেও আমরা অর্থের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র স্ট্রাকচারের ভিন্নতা। অন্যদিকে যদি আমরা অ্যালোন দিয়ে একটা বাক্য দেখি এবং অ্যালোন যদি পরবর্তীতেও থাকে, তাহলে যেমন এখানে বললাম যে আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস ফ্রম কোভিড-19। কেবলমাত্র আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারে বা রক্ষা করতে পারে। তাহলে আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস ফ্রম কোভিড-19 বা করোনা ভাইরাস। তাহলে এখানে অ্যালোনটা কিন্তু সাবজেক্টের পরে আছে, কিন্তু দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারবা যে সাবজেক্ট অ্যালোনটা কিন্তু এখানে আছে, অ্যালোন কিন্তু শুরুতে নাই। তারপরেও কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ অ্যালোনের পরের শব্দ কি, অ্যালোনের পরের শব্দ হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, বাকি অংশ। এরপরে কোনো সাবজেক্টকে রেফার করে নাই, অর্থাৎ এখানে কোনো ব্যক্তি বা বস্তু বা সংখ্যা পরিমাণ কোনো কাউকেই কিন্তু রেফার করে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ব্যক্তি, প্রথমেই যে আছে ব্যক্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা এবং ব্যক্তির ক্ষেত্রে প্রথমেই আমাদের নান বাট বসবে। তাহলে অ্যালোন এখানে থাকা সত্ত্বেও আমরা অ্যালোনের স্থানে গিয়ে না বসায় আমরা নান বাটটা কি করব, সর্বপ্রথম বসাবো নান বাট, এরপরে আল্লাহ, অ্যালোনটা উঠে গেল, অ্যালোন এর পরিবর্তিত নান বাট হয়েছে নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম কোভিড-19। তাহলে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে এই কোভিড-19 থেকে রক্ষা করতে পারবে না, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ একাকী আমাদের এখান থেকে রক্ষা করতে পারবে। তাহলে আমরা ব্যক্তির ক্ষেত্রে বুঝে গেলাম আসলে অনলি বা অ্যালোন থাকলে নান বাট শুরুতেই বসে। অন্যদিকে আমরা এখন দেখব বিশেষ করে অনলি এর ক্ষেত্রে, ধরনের ব্যবহার খুবই রেয়ার। অনলি এর ক্ষেত্রে যদি বস্তুকে রেফার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বস্তুকে রেফার করা হলে বাক্যে আমরা ঠিক অনলি এর পরিবর্তে কি ব্যবহার করব, নাথিং বাট ব্যবহার করব। তাহলে যেমন একটা সেন্টেন্স দেখি, আমরা উদাহরণ দেখি, হি লাইকস অনলি সুইটস। তাহলে অনলি এর পরের শব্দ কি, সুইটস। তাহলে ঠিক অনলি এর পরের শব্দ দেখে আমরা বিবেচনা করব এটা ব্যক্তিকে রেফার করা হচ্ছে নাকি বস্তুকে রেফার করা হচ্ছে। তাহলে এখানে অনলি এর পরের শব্দ কি, সুইটস, বস্তু। তাহলে এখানে ঠিক অনলি এর স্থানে গিয়ে, এখানে কিন্তু অনলি বা অ্যালোন থাকলে শুরুতেই যেমনটা হচ্ছিল যে ব্যক্তির ক্ষেত্রে শুরুতেই নান বাট বসছিল, কিন্তু এখানে বস্তুর ক্ষেত্রে শুরুতে বসবে না, ঠিক অনলি এর স্থানে গিয়ে বসবে। তাহলে হি লাইকস, অনলি এর স্থানে নাথিং বাট সুইটস। সে মিষ্টি ছাড়া কিছু পছন্দ করে না, অর্থাৎ সে কেবলমাত্র মিষ্টি পছন্দ করে। অন্যদিকে আরেকটা সেন্টেন্স আমরা যদি দেখি আরেকটু ক্লিয়ার হবে। যেমন এখানে বলা হচ্ছে হি হ্যাজ অনলি আ ফিউ টয়স। তার কাছে কেবলমাত্র কিছু খেলনা আছে, অনলি পরে কি, টয়, খেলনা। তাহলে এটা একটা বস্তু। তাহলে ঠিক একই স্থানে গিয়ে অনলি এর পরিবর্তে নাথিং বাট আ ফিউ টয়স। তাহলে এটা গেল বস্তুর ক্ষেত্রে। তাহলে অনলি এর পরবর্তীতে অনলি এর পরের শব্দ দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা ব্যক্তিকে নাকি বস্তুকে রেফার করছে। এরপরে আমরা অনলি যুক্ত বাক্যে যদি আমাদের বয়স বা সংখ্যাকে বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনলি উঠাই দিয়ে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। তো আমরা শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে, অসুবিধা নেই, নট মোর দ্যান ব্যবহার করলাম। তাহলে হি ইজ অনলি 10, তার বয়স কেবলমাত্র 10 বছর। হি ইজ অনলি 10, আমরা এইভাবে না লিখি, 10 সরাসরি লিখি, হি ইজ অনলি 10, তার বয়স কেবলমাত্র 10 বছর। তার মানে তার বয়স 10 বছরের বেশি নয়,
তার মানে কি অবশ্যই 10 বছর বা তার কম। তাহলে হি ইজ অনলি এর পরিবর্তে নট মোর দেন 10। ঠিক একইভাবে আমরা তাহলে কি কি শিখলাম এখানে? ফার্স্ট স্টেপে ব্যক্তির ক্ষেত্রে নান ভার্ব, যেমনটা প্রথমে আমরা সরাসরি বলেছিলাম যে অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, এরকম একটা বাক্য বলছিলাম, ডু দা ওয়ার্ক। তাহলে অনলি এর পরে কি সাবজেক্ট হি, অর্থাৎ এখানে ব্যক্তি, আর এখানে অনলি এর পরে কি 10, এটা একটা সংখ্যা বয়স পরিমাণ। তাহলে এই জায়গাটায় 10 আছে অনলি এর পরে, এজন্য আমরা অনলি এর পরিবর্তে নট মোর দেন ব্যবহার করেছি অনলি এর স্থানে। কিন্তু অনলি যুক্ত বাক্যে যদি অনলি এর পরে সাবজেক্ট থাকে, যদি ব্যক্তিবাচক হয়, তাহলে অনলি যেখানেই থাক আমরা শুরুতেই আমরা নান ভার্বটা ব্যবহার করব। তাহলে এই বাক্য কি করলাম যে নান ভার্ব অনলি উঠে গেল, হি ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান ডু দা ওয়ার্ক। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার হলাম। ফার্স্ট স্টেপ আমরা শেষ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। এরপরে আমরা সেকেন্ড রুলে আমরা দেখব যে বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু অর হ্যাজ টু অথবা যদি হ্যাড টু থাকে, তাহলে নেগেটিভ করার সময় এগুলো উঠে গিয়ে এই হ্যাভ টু, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরিবর্তে ঠিক একই স্থানে ক্যান নট, বাট অথবা কুড নট বাট ব্যবহার হবে। তাহলে আমরা দেখি, যেমন উই মাস্ট ইউজ masks, we must use mask, আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশন। এই সময়তে আমি টোটাল সেন্টেন্স লিখলাম না, জাস্ট সিম্পলি লিখলাম যে উই মাস্ট ইউজ মাস্ক, আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ মাস্ক ব্যবহার না করে আমরা পারি না। তাহলে এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বিশেষ করে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটাকে প্রেজেন্ট মডেল হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। আর হ্যাড টুটা হচ্ছে যে পাস্ট ফর্মে আছে, পাস্ট মডেল হিসেবে আছে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যান এর পাস্ট ফর্ম কি কুড, তাহলে আমরা হ্যাড টু এর পরিবর্তে এই কুড নট বাট ব্যবহার করব। তাহলে ওই মাস্টটা উঠে গিয়ে তাহলে মাস্টের পরিবর্তে আমরা নেগেটিভের জন্য কিভাবে করব, যে ওই নেগেটিভের জন্য ওই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ মাস্ক, আমরা মাস্ক ব্যবহার না করে পারি না, অর্থাৎ আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হয় বা করতে হবে। তাহলে এটা আমরা মাস্ট পেলাম, মাস্টের ব্যবহার পেলাম। এছাড়াও যদি আমরা হ্যাভ টু, হ্যাজ টু এর ক্ষেত্রেও আমরা ক্যান নট বাট ব্যবহার করব, তবে হ্যাড টু এর ক্ষেত্রে যেমন আমি বললাম যে হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করতে না করে পারছিল না, অর্থাৎ হি হ্যাড টু এর পরিবর্তে কি ব্যবহার হবে এখন আমাদের কুড নট বাট ওয়ার্ক হার্ড। তাহলে হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট ব্যবহার করলাম। অন্যদিকে যদি আরেকটা ফর্ম ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিলে পরে ভি প্লাস আইএনজি করে বাকি অংশ কমপ্লিট করতে হবে। যেহেতু সেটা ডিফারেন্ট, এর জন্য আমরা খুব ইজিতে এটা হয়ে গেল, তাই আমরা এটাকে সিলেক্ট করলাম যে যে কোনো ভাবে করলেই দ্যাটস গুড, দ্যাটস ওকে। সো হি কুড নট বাট ওয়ার্ক হার্ড, সে কাজ না করে পারছিল না। সো আমরা সেকেন্ড রুল শেষ করলাম, এখন আমরা থার্ড রুলে যাব। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এভরি যুক্ত বাক্যে, এভরি এর সাথে আমাদের এভরি যুক্ত বাক্য, যেমন এভরি ওয়ান, এভরি বডি, এভরি মাদার, এভরি ফাদার, এভরি টিচার, এভরি স্টুডেন্ট, এভরি ম্যান, অল, এই জাতীয় সমস্ত, যেমন এভরি ওয়ান, এভরি বডি, এভরি রোজ, এভরি কিং, এভরি যুক্ত ব্যক্তিবাচক ক্ষেত্রে, বা এভরি মাদার, এরকম এভরি যুক্ত বাক্যের ক্ষেত্রে নেগেটিভ করতে হলে, যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করব। যেমন এখানে বলছে, এটা খুব ইউনিভার্সাল একটা উদাহরণ দিই, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। স্ট্রাকচারটা আমরা পরে সাজাই, আমরা আগে করে নিই।
এভরি যুক্ত শব্দের ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ব্যবহার করব। দেয়ার ইজ নো, এটা নেগেটিভ করছি আমরা, আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করছি। তাহলে এভরি যুক্ত বাক্যে এভরি এর পরিবর্তে এভরি উঠে গিয়ে দেয়ার ইজ নো ব্যবহার করব। এরপরে এভরি এর পরের শব্দটা বসবে। ইফ দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ কি মাদার। যদি মাদার থাকে মাদার, ওয়ান থাকে ওয়ান, বাডি থাকে বাডি, তাহলে যা থাকে তাই। এভরি এর পরের শব্দটা বসে যাবে। দেয়ার ইজ নো মাদার, এরপরে একটা বাট যুক্ত হবে, এরপরে বাকি অংশ যা আছে হুবহু বসে যাবে। লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এইভাবে হতে পারে। আর একভাবে হয় যে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নাই যে সে তার সন্তানকে ভালোবাসে না, এরকমও হয়। তবে আমরা এটা খুব ইউনিভার্সাল এবং খুব ইজিতে করা যায়, এটাই ব্যবহার করব এভরি। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, এভরি উঠে গিয়ে দেয়ার ইজ নো ব্যবহার হবে, এরপরে ডট ডট, অর্থাৎ এখানে এভরি এর পরের শব্দটা বসবে, এরপরে বাট প্লাস বাকি অংশ। এই ছিল সংক্ষিপ্ত স্ট্রাকচার এভরি যুক্ত সেন্টেন্সের। এরপরে অন্যান্য বিষয়গুলো যদি আমরা দেখি যে